টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। ইমিগ্রেশনের ছোট্ট একটি সুখবর দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করতে চাই। সেটি হচ্ছে যে ইমিগ্রেশনের কেস যেগুলো আছে সেগুলোর প্রসেসিং খুব দ্রুত হচ্ছে। এই বিষয়টি নিয়ে আমরা আজকে আপনাদের সাথে কথা বলবো। হাতে সময় থাকলে আমেরিকার ইমিগ্রেশন ব্যবস্থা, নীতি এবং প্রক্রিয়ার ভবিষ্যৎটা কি, কোন দিকে যেতে পারে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তারপরও যদি হাতে সময় থাকে তাহলে দুর্ঘটনার শিকার ব্যক্তিরা কি কি অধিকার ভোগ করতে পারেন সে বিষয়টিও আমাদের আলোচনায় রয়েছে। যদি সময় থাকে সেক্ষেত্রে কেবল বিষয়গুলো নিয়ে কথা বলতে পারবো। সুপ্রিয় দর্শক, এর বাইরেও আপনাদের যদি ইমিগ্রেশন সংক্রান্ত কোনো প্রশ্ন থেকে থাকে সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে তারপরেও আমি বলে দিচ্ছি 646-307-9828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে খুবই অসুবিধে হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওর সঙ্গে সংযুক্ত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মুখ, প্রিয় মানুষ এবং প্রিয় আইন বিশেষজ্ঞ জনাব মোহাম্মদ এন মজুমদার, মাস্টার অফ লজ এবং কমিউনিটি লিডার। জনাব মোহাম্মদ এন মজুমদার, আপনাকে স্বাগত। সুপ্রিয় দর্শক, যে বিষয়টি নিয়ে আমরা কথা বলতে চাই, জনাব আজকের যে আইন বিশেষজ্ঞ তিনি যুক্ত হওয়ার আগ পর্যন্ত যেটুকুন আমরা কথা বলতে চাই যে ইমিগ্রেশনের আমরা জানি যে 75টা দেশের পজ সিস্টেম ছিল, পজ দেয়া ছিল। সেক্ষেত্রে আমরা বাংলাদেশেরও অনেকেই বলে থাকেন যে সব ধরনের কার্যক্রম আসলে বন্ধ করা আছে। কথাটা সঠিক নয়। শুধুমাত্র আমরা বারবারই বলে এসেছি যে শুধুমাত্র বাংলাদেশের জন্যে যে বিষয়টি পজ করা আছে সেটি হচ্ছে যে ভিসা যেটা আছে, যেটা স্ট্যাম্প দেওয়া হয়, সিল দেওয়া হয় বা স্ট্যাম্পের মতো যেটাকে আঠা দিয়ে আটকিয়ে দেওয়া হয়, যেটাকে আমরা ভিসা বলি, সেটুকুন শুধু বন্ধ আছে। বাকি কার্যক্রম সবই কিন্তু চলমান। অর্থাৎ আপনাদের আবেদন, প্রসেসিং, ইন্টারভিউ ইত্যাদি ইত্যাদি যা কিছু আছে সবগুলোই রয়ে গেছে। তো এক্ষেত্রে আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই যে আমেরিকার ইমিগ্রেশন ব্যবস্থা কঠোর অবস্থার মধ্যে দিয়ে চললেও বর্তমানে কেস প্রসেসিং এখন দ্রুত হচ্ছে। সেই দ্রুতর ক্ষেত্রে বর্তমানে যদি আমরা বলে থাকি যে এর পেছনে মূল কারণগুলো কি থাকতে পারে সেটি নিয়ে আমরা কথা বলতে পারি। আমরা কথা বলতে পারি কোন ধরনের কেসগুলো, আমরা হয়তো বলছি যে কেসগুলো দ্রুত প্রসেসিং হচ্ছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে কোন ধরনের কেসগুলো খুব দ্রুত প্রসেস হচ্ছে বা তুলনামূলকভাবে দ্রুত নিষ্পত্তি হচ্ছে। সেটা কি অ্যাসাইলাম হতে পারে, নাকি ফ্যামিলি বেসড হতে পারে, নাকি এমপ্লয়মেন্ট বেসড হতে পারে। এই বিষয়গুলো আমরা আলোচনায় আজকে আমরা তুলে আনতে চাইব, বা এক্ষেত্রে হয়তো আমরা বলতে চাইব যে কঠোর নীতিমালার মধ্যেও কিভাবে এই গতিটা আসলে বজায় রাখা সম্ভব হবে বা হচ্ছে। এই বিষয়গুলো হয়তো আমাদের আজকের আলোচনার মধ্যে আসতে পারে। আলোচনার মধ্যে আসতে পারে যে এই পরিবর্তনগুলো বা আগের তুলনায় হয়তো এটাও হতে পারে যে আগের তুলনায় এখন আবেদনকারীরা কি কি সুবিধা পাচ্ছেন বা পেতে পারেন, এ বিষয়টি আমাদের আলোচনার মধ্যে হয়তো আসতে পারে। এবং এই পরিবর্তন কি সাময়িক কিনা, কারণ আমরা জানি যে বর্তমানে আমেরিকার ইমিগ্রেশন ব্যবস্থায় অর্থাৎ প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে ইমিগ্রেশন অবস্থাটা টালমাটাল অবস্থায় আছে। একেবারে ছিন্ন ভিন্ন অবস্থা বলা যেতে পারে। এক এক সময় আমরা এক এক রকম অবস্থা দেখি। এক সময় আইসকে দিয়ে ধরপাকড় শুরু হয়, এমনকি আমরা দেখেছি আইসের অফিসে সাক্ষাৎকার দিতে গিয়েছে, ইন্টারভিউ দিতে গিয়েছে, সাক্ষাৎকার করতে গিয়েছে, সেখান থেকে ফেডারেল প্লাজা থেকে নামার সাথে সাথে ধরে ডিপোর্টেশন করা হয়েছে। নানানভাবে অর্থাৎ মানুষকে আমরা দেখেছি একটা ভয় ভীতির মধ্যে রাখা হয়েছে। তো সেক্ষেত্রে এই পরিবর্তনগুলো কি সাময়িক নাকি ভবিষ্যতে এই গতি বজায় থাকবে, এটাও আমরা বা আমাদের আলোচক কি মনে করেন সে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে পারি। আমাদের অতিথি সংযুক্ত হয়েছে, সুতরাং আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলছি, জনাব মোহাম্মদ এন মজুমদার, মাস্টার অফ লজ এবং কমিউনিটি লিডার, আপনাকে স্বাগত।
আপনাকে অসংখ্য ধন্যবাদ রানা ভাই। অ্যাজ অলওয়েজ ইউ আর দি বেস্ট। অত্যন্ত প্রাণবন্ত অনুষ্ঠান করেন আপনি এবং জনকল্যাণমূলক কাজ করেন, সেজন্য আপনাকে অগ্রিম শুভেচ্ছা ও ধন্যবাদ আজকের অনুষ্ঠানের শুরুতেই। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। মাঝে একটু লাইনটা কেটে গিয়েছিল, সে কারণে আমাদের একটু আলোচনায় হয়তো শুরু করতে একটু মানে যে কথাগুলো দিয়ে আমরা শুরু করতাম সেটি না বলে একটু আগ বাড়িয়ে আমি হয়তো কিছু কথা বলে ফেলেছি। সেক্ষেত্রে আজকের যে সুসংবাদ দিয়ে আমরা একটু শুরু করতে চেয়েছি, ইমিগ্রেশনের কেস প্রসেসিং এখন দ্রুত হচ্ছে। এক্ষেত্রে আপনার কাছে যে প্রশ্নটি আমি করতে চাই প্রথমেই, যে এই দ্রুত যে প্রসেসিং যেটা হচ্ছে এর পেছনে মূল কারণগুলো কি? এক, দুই হচ্ছে কোন ধরনের কেসগুলো, সেটা কি অ্যাসাইলাম, ফ্যামিলি বেসড নাকি এমপ্লয়মেন্ট বেসড, এই কোন ধরনের কেসগুলো এখন তুলনামূলক দ্রুত নিষ্পত্তি হচ্ছে? জনাব এন মজুমদার। Thank you, Rana bhai. Again, sorry for little bit delay, disruption. So, the কেসগুলা দ্রুত সম্পন্ন হচ্ছে সেগুলা হচ্ছে মেরিট বেসড গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস, যেটাকে বলি, উইদিন 6 মান্থ পিটিশন নিষ্পত্তি হচ্ছে এবং আমরা পার্সোনালি প্রচুর পজিটিভ রেসপন্স পাচ্ছি। সেকেন্ড যেটা হচ্ছে সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন এন্ড 400 উইথ ফি এবং উইদাউট ফি এবং উইথ এক্সাম এবং উইদাউট এক্সাম, ভেরি দ্রুত। এবং আজকে আমাদের 3 জন মানুষ শপথ গ্রহণ করেছে উইদাউট ফি এবং উইদাউট এক্সাম। সো এটাও দ্রুত চলছে। থার্ড ক্যাটাগরি হচ্ছে NIW, এমপ্লয়মেন্ট বেস টু, ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েবার, যাদের অ্যাডভান্স ডিগ্রি, ডিপ্লোমা স্বদেশে এবং বিদেশে ন্যাশনাল লেভেলের অ্যাওয়ার্ড এবং অ্যাচিভমেন্ট আছে, তাদেরগুলা যেগুলো বিনা স্পন্সারে জাতীয় স্বার্থে গ্রিন কার্ড দেওয়া হয়, সেগুলো দ্রুত প্রসেসিং হচ্ছে। ইভেন কি EB3, যেগুলো শ্রমজীবী কর্মজীবী মানুষের জন্য রয়েছে এমপ্লয়মেন্ট ক্যাটাগরি 3, সেটাও দ্রুত সম্পন্ন হচ্ছে। এখন কথা হলো কেন দ্রুত সম্পন্ন হচ্ছে, সেটাও আপনার কোশ্চেন ছিল, কেন হচ্ছে এই জন্য। তাহলে এক্ষেত্রে আপনি অনেকগুলো কথা বললেন, ফ্যামিলি বেসড বললেন। ফ্যামিলি বেসড বলতে কি কি, মানে ফ্যামিলি বসতে অনেকগুলো ক্যাটাগরি আছে, এক্ষেত্রে যদি আপনার কাছে ফ্যামিলি বেসড আমি বলি নাই, এমপ্লয়মেন্ট বেসড বলছি। আচ্ছা, এমপ্লয়মেন্ট বেসড, আচ্ছা আচ্ছা। এমপ্লয়মেন্ট বেসড 3, এমপ্লয়মেন্ট বেসড 2, NIW, এই দুই ক্যাটাগরি প্রচুর দ্রুত এগিয়ে চলছে এবং সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন দ্রুত নিষ্পত্তি হচ্ছে এবং গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন বেসড অন ম্যারিজ, এখান থেকে সেগুলো দ্রুত নিষ্পত্তি হচ্ছে, নট ফ্যামিলি ক্যাটাগরি। ও আচ্ছা, তো তাহলে সেক্ষেত্রে আমি যেগুলো বলছিলাম যে তাহলে এই ফ্যামিলি বেসড বা অ্যাসাইলাম যারা করেছে বা এমপ্লয়মেন্ট বেসড, তো আপনি বলেছেন দুটোর তিনটের মধ্যে, এই অ্যাসাইলাম এবং ফ্যামিলি বেসডের অবস্থাটা কি এখন আছে, কিরকম অবস্থা আছে? সো অ্যাসাইলাম স্লো, অ্যাসাইলাম ইন্টারভিউ কম নিচ্ছে কারণ অফিসারের সংখ্যা কম, অ্যাপ্লিকেন্টের সংখ্যা বেশি, ওয়ান অফ দ্য রিজন। আর ইমিগ্রেন্ট পিটিশন, ইমিগ্রেশন ভিসা প্রসেসিং কন্টিনিউ আছে, ভিসা ইস্যুইং ফজ আছে, স্থগিত আছে এখনো, তবে দ্রুত এখনো পরীক্ষা চলছে। আপনার সিভিল ডকুমেন্ট, ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট নেওয়া হচ্ছে, DS-260 জমা দেওয়া হচ্ছে, মেডিকেল নেওয়া হচ্ছে এবং পিটিশনকে স্থগিত রাখা হচ্ছে। এই জন্য তারা খতিয়ে দেখবে যে লোকগুলো বাংলাদেশ থেকে বা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে, ফার্স্ট কান্ট্রি সমূহ 78 কান্ট্রি থেকে আসছেন, ওরা যুক্তরাষ্ট্রের একটা হিসাবে দেখা যায় তাদের ওই সমস্ত দেশ থেকে আসা মানুষ সমূহ বেশিরভাগ পাবলিক লাইবিলিটি ছিল, জনগণের পাবলিক চার্জ গ্রহণ করেছে বেশি। সেক্ষেত্রে ভবিষ্যতে কিভাবে সেটা প্রতিরোধ করা যায় এবং যারা পাবলিক চার্জ হবে তাদেরকে কিভাবে না এনে বা কোনো কন্ডিশনে আনবে, কোনো প্রকার বন্ডের মাধ্যমে আনবে কিনা, এগুলো খতিয়ে দেখার জন্যই ফজ রাখা হচ্ছে। তবে আমি ভেরি মাচ হোপফুল, মিড টার্ম ইলেকশনের আগে তখন রিপাবলিকান দলীয় নীতি নির্ধারকেরা, তাদেরও ভোটের প্রয়োজন আছে, তারা একটা রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রয়োজন আছে। তারা হয়তো আমি ভেরি মাচ হোপফুল মিড টার্ম ইলেকশনের মাসখানেক বা 2 মাস আগে হলেও পরিস্থিতি স্বাভাবিক হবে, কারণ যুক্তরাষ্ট্রে প্রচুর জনসংখ্যার সংকট, বার্থ রেট স্লো, ইমিগ্রেশনে যে মিলিয়ন পিপল আসতো ইয়ারলি, ওই লোকগুলো আসতেছে না, বর্ডার বন্ধ থাকাতে সেখান দিয়েও লোক আসতেছে না। এর ফলে রেস্টুরেন্ট, বোদেগা, ছাপাখানা, বিভিন্ন রকমের কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে লেবারের প্রচুর শর্ট আছে, ফার্মিং কমিউনিটিতে ফার্মার তো সংকট আছেই। এছাড়া ট্রান্সপোর্টেশন সিস্টেমে, যেমন এক জায়গায় দেখেন কোনো জায়গায় লক্ষ লক্ষ আপেল রাস্তায় পড়ে আছে, সেটাকে
বিভিন্ন সিটিতে নিয়ে আসার যে ট্রান্সপোর্টেশন সিস্টেম, ওই সিস্টেম স্থূল হয়ে আছে। কারণ দেখা গেল বর্তমান প্রশাসন একটা ড্রাইভারকেও ইংরেজি জানে কিনা, সে তার ফ্লুয়েন্সি আছে কিনা, তার সিটিজেনশিপ আছে কিনা, এগুলো খতিয়ে দেখছে। এই কারণে ওই ইন্ডাস্ট্রিতেও লোকের শর্ট আছে। সুতরাং এই সমস্ত মাথায় রেখে আমি আজকের শিরোনামের জন্য দিয়েছি ইমিগ্রেশনের শুভ দিন আসবে। সেজন্য এখন থেকে যারা যে পিটিশনের জন্য কোয়ালিফাইড, যেমন আপনার বাইরের জন্য অ্যাপ্লিকেশন কোয়ালিফাইড, ফাইল ইট নাও, ফাইল ইট টুডে। কারণ আপনি যদি 2-3 বছর অপেক্ষা করেন তখন শুরু করলে আবার 3 বছর পিছিয়ে যাবে। যারা যে ক্যাটাগরি, স্বামী স্ত্রী ভাই বোন আত্মীয় স্বজন যে যেখানে আছেন, অ্যাপ্লিকেশন কন্টিনিউ করা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এনাদের একটা হাইলাইট দিতে চাই, যারা বিবাহ করবেন বা বউ আনতে চান বাংলাদেশ থেকে, বা স্বামী আনতে চান বাংলাদেশে বা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে, বিয়ে না করে আপাতত ফিয়ান্সি ভিসায় বিবাহের উদ্দেশ্যে তাকে ওরাকে নিয়ে আসতে পারেন। নিয়ে আসার 90 দিনের মধ্যে এখানে বিয়ে করবেন এবং এখান থেকে গ্রিন কার্ড পাবেন। ওই প্রভিশনটা কিন্তু এখনো চালু আছে। মানে K1 ভিসা না, সেটা K1 ভিসা, ফিয়ান্সি ভিসায়। হ্যাঁ, ওই তো K1 ভিএফএসি ভিসা। তো আপনার কাছে একটা বিষয় আমি জানতে চাই, যেটা নিয়ে একটা কনফিউশন আছে আমাদের কমিউনিটির ভেতরে বা মানুষের ভেতরে, যে 75টা দেশের যে ভিসা পজের কথা বললেন বা আমরা জানি যেটা, সেক্ষেত্রে বাংলাদেশের নামও অন্তর্ভুক্ত আছে। তো যে কনফিউশনটা আছে, যে মানুষ মনে করেছে যে সব কিছু পজটাকে বন্ধ, স্টপ ধরে নিয়েছে। তো এই জায়গাটা আপনার কাছ থেকে একটু বিশ্লেষণ চাই বা ক্লারিফিকেশনটা চাই। আসলে ঘটনাটি কি? পজ বলতে স্থগিত, শুধুমাত্র ভিসাটা স্থগিত, অন্যান্য কার্যক্রম যথাযথভাবে চলছে। এই বিষয়ে যদি আপনি একটু পজের শাব্দিক অর্থ, প্রত্যেকটা শব্দের একটা অর্থ আছে। যেমন আপনি টেলিভিশন দেখছেন, টেলিভিশন দেখতে গিয়া সেখানে দেখা গেল একটা কল আসে গেছে, বা একটা মুভি দেখতেছেন, মুভি দেখতে গিয়ে একটা কল আসে গেছে আপনার ইমার্জেন্সি, তখন এটাকে আপনি পজ রাখতে পারেন, সাময়িক স্থগিত। আবার কথার কলটা শেষ হলে বা মেহমান চলে গেলে বা কথা শেষ হলে আবার শুরু করবে, সেটা সাময়িক। এটার অর্থ হবে সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। পজ শব্দের অর্থ সাময়িক স্থগিত, তবে সাময়িকটা কতদিন সেটা এখনো বলা হয় নাই। সো এখানে আরো মেমোরেন্ডামে বলা হয়েছে until they figure out how they can minimize the public charge for the third world country, যতদিন পর্যন্ত তারা নীতিমালা নির্ধারণ করতে পারে। এখন এই নীতিমালা নির্ধারণের কতদিন সময় লাগবে সেটা বলা যাচ্ছে না। সেটা আপনি এর আগে বলেছেন, কিন্তু আমি যেটা বললাম, আপনি সাময়িক স্থগিতর কথা বললেন, একটা উদাহরণ দিলেন সিনেমা দেখতে, যে আপনি ফোন আসলো, আপনি পজ করে রাখলেন, আবার ফোনটা শেষ করে এসে আবার সিনেমাটা চালু করলেন। সেটা তো শুধুমাত্র এই সিনেমাটার ক্ষেত্রে, কিন্তু সিনেমার বাইরে যে আনুষঙ্গিক বিষয়গুলো আছে, যেমন মনে করুন যে আমরা যদি কেউ ট্যুরিস্ট ভিসায় আসতে চাই, কেউ অন্যান্য ক্যাটাগরিতে আবেদন করেছি, যেটা এখানে সিটিজেনশিপের যেটা চলছে, প্রক্রিয়া চলছে, বাংলাদেশ থেকে যদিও ভাই বোন ক্যাটাগরিতে আবেদন আপনি করতে পারছি কিনা, যারা আবেদন করেছে, যাদের টাইম এখন যাদের চলে এসেছে, কাছাকাছি চলে এসেছে, তাদেরকে ইন্টারভিউতে ডাকা হচ্ছে কিনা, এই বিষয়টা একটু পরিষ্কার করুন। শুধু কোনটা স্থগিত আছে? থ্যাংক ইউ। শুধুমাত্র ভিসা ইস্যু করাটা স্থগিত রাখা হচ্ছে। অ্যাপ্লিকেশন করা থেকে শুরু করে যাবতীয় প্রক্রিয়ায়, রেসপন্স টু দি RFE, আপিল, সিভিল ডকুমেন্ট সাবমিট করা, কনসুলার প্রসেসিং, ভিসা ফি দেওয়া, ডাক্তারি মেডিকেল করা, সবকিছু ঠিক আছে। এবং ভাই বোনের আত্মীয় স্বজনের অ্যাপ্লিকেশনটা গ্রহণ করা হচ্ছে, ফিতে মাতার অ্যাপ্লিকেশন গ্রহণ করা হচ্ছে, সবকিছুই এভরিথিং ইন অর্ডার, অ্যাকসেপ্ট ভিসাগুলা দিবে না বলে নাই, কবে দিবে সেটা বলছে না, সাময়িকভাবে জন্য স্থগিত রাখা হচ্ছে। এছাড়া অল আদার এনি অ্যাক্টিভিটি, এভরিথিং ইজ ওপেন। আবার ইমিগ্রেশনের অ্যাসাইলামের ক্ষেত্রে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন মানুষ এমনিতে দিচ্ছে না। একটা কথা ছিল লাস্ট কাম ফার্স্ট সার্ভিস, আবেদন করলেই ডাকে ফেলবে, বাট সেটা আমরা ইতিমধ্যে আমরা কয়েকটা অ্যাপ্লিকেশন করছি, কাউকে ডাকে নাই। সেটাও 2-3 মাস 4 মাস হয়ে গেছে, কারণ তারা আদারওয়াইজ বিজি, দে আর বিজি উইথ দ্য ওয়ার, বিজি উইথ দ্য ফান্ড, DSS কে ফান্ড দেওয়া হচ্ছে না, সুতরাং সেখানে এমপ্লয়িরা কাজে যাচ্ছে না। সো এভরিথিং ইজ আনসার্টেন অ্যাবাউট অ্যাসাইলাম, অনেক স্লো। তবে অ্যাসাইলাম কোর্ট সমূহে কিন্তু হিয়ারিং চলছে। ইমিগ্রেশনের কেসটা 2 ভাগে বিভক্ত, একটা হলো ফিল্ড, ইমিগ্রেশনের কাছে থাকে, ইমিগ্রেশনের প্রাথমিক হিয়ারিং এর পরে এই কেসটা চলে যায় কোর্টে, EROর আন্ডারে ইমিগ্রেশন রিভিউ, সেটা কোর্টের আওতায়। কোর্টের কার্যক্রম পুরোদমে চলছে। পুরোদমে বলতে যেখানে যাদের সংখ্যা সংকট, সেখানে তো স্থূল হচ্ছে, বাট ইটস মুভিং ফরওয়ার্ড। তবে ফিল্ড অফিসের কার্যক্রম কম, সেখানে লোক সংখ্যা কম, ফান্ড কম,
ফান্ড অ্যালোকেট করছে না। দিস ইজ ওয়ান অফ দ্য রিজন। সম্প্রতি আমি একটা হিয়ারিং এ গিয়েছিলাম, আর সেখানে প্রচুর মানুষের ভিড়, কিন্তু ওই অ্যামাউন্ট অফ অ্যাডজুডিকেশন অফিসের সংখ্যা কম, এই জন্য লাইনও যখন আপনি 10টা বাজে গেছেন আপনার ডাকছে 3টা থেকে 3:30টায়। সো ওখানে কর্মী সংখ্যা কম, এবং ওই যে হাউসে যে দর কষাকষি হচ্ছে ফান্ড নিয়ে, সেটাও একটা ইম্প্যাক্ট হচ্ছে, যুদ্ধ দিয়ে একটা ইম্প্যাক্ট হচ্ছে। এই কারণে এই অ্যাসাইলাম প্রক্রিয়াটা কিছুটা স্থূল বলবো, বাট অন্যান্য আদার সেক্টর গতানুগতিকভাবে চলছে, এবং সাইড প্রকৃতির অ্যাপ্লিকেশন দ্রুত নিষ্পত্তি হচ্ছে। সেগুলো অ্যাগেইন বলি, অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস বেসড অন গ্রিন কার্ড and 400 অর্থাৎ সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন, ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েভার অ্যাপ্লিকেশন, এমপ্লয়মেন্ট বেসড 2, EB3 ক্যাটাগরির অ্যাপ্লিকেশন, এই সাইড প্রকার অ্যাপ্লিকেশন দ্রুত হচ্ছে। দ্রুত হওয়ার কারণ হলো অন্যান্য ক্ষেত্রে যেমন অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন কম, অ্যাসাইলামের লোক বর্ডার ক্রস করে আসছে না, ওই অফিসার সমূহ এই কাজগুলো করার মতো এনাফ কাজগুলোকে রিঅ্যাসাইনমেন্ট করার সুযোগ পাচ্ছে ডিএইচএস। এই কারণে এই সাইড প্রকৃতির অ্যাপ্লিকেশন দ্রুত নিষ্পত্তি হচ্ছে। তা আমরা তো দেখলাম যে F2A যে যারা পার্মানেন্ট রেসিডেন্সের স্পাউস এবং চিলড্রেন, এটাও তো একেবারে দেখছি যে মানে এই ফ্যামিলি ক্যাটাগরির ক্ষেত্রে কারেন্ট আছে, একেবারেই কারেন্ট আছে ভিসা বুলেটিনে, যেটা আমরা এপ্রিল মাসে দেখতে পাচ্ছি। সুতরাং এক্ষেত্রেও তো বোঝা যাচ্ছে যে অনেকে এগোচ্ছে, এবং গত এ মাসের ভিসা বুলেটিনে যেগুলো আমরা দেখেছি সবগুলোতেই, যেমন F1 6 মাস এগিয়েছে, F2 তো বললামই কারেন্ট আছে, F2B 5 মাস এগিয়েছে, তারপরে F3 4 মাস এগিয়েছে, এটা ফাইলিংয়ের ক্ষেত্রে, F4 2 মাস এগিয়েছে, আর ফাইনাল অ্যাকশনের ক্ষেত্রেও কিন্তু F1 6 মাস এগিয়েছে, F2 এটা এক্ষেত্রে যেহেতু সেম আছে 5.5 মাস এগিয়েছে, F2B, F3 3.5 মাস এগিয়েছে, কেবলমাত্র F4 ক্যাটাগরির দীর্ঘদিন ধরে একই জায়গায় রয়ে গেছে, যেটা 8ই জুন 2008। তার মানে বলা যেতে পারে সব কিছুতেই কিছু কিছু এগোচ্ছে, হয়তো বিভিন্ন কারণে, যে আপনি বললেন স্টাফ শর্টেজ আছে, যুদ্ধ টুদ্ধ আছে, হয়তো স্লো আছে, কিন্তু একেবারে বন্ধ নেই বা একেবারে স্টপ করা নেই, পজ আছে শুধুমাত্র ভিসা ইস্যুর ক্ষেত্রে। আপনার কাছে আরও প্রশ্ন আছে, আমরা যাব। দুইজন দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, ওনাদের ফোনটি নিয়ে নেই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। ওয়ালাইকুম। জি আলহামদুলিল্লাহ। জি, আমার কোশ্চেন হলো, আমি আমার মায়ের জন্য অ্যাপ্লাই করেছিলাম, তো ওনার ডিকিউ হয়ে গেছে, এমন তাকে ইন্টারভিউর জন্য অপেক্ষা করতেছে বাংলাদেশে। আচ্ছা, ইন দ্য মিন টাইম উনি ভিজিট ভিসা ইউএসএ আছে। ইউএসএ ভিজিট ভিসা আসছেন? জি জি জি, 6 মান্থের স্ট্যাম্প আছে। জি। তো এখন চাচ্ছি অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস করার জন্য। তো আমার কোয়েশ্চন হলো কি, আগে যে ডকুমেন্টগুলো সাবমিট করছি এগুলোই করতে হবে, সাপোর্টিং ডকুমেন্ট সাথে গ্রিন কার্ডের অ্যাপ্লিকেশনের সাথে। আর যদি ওই যে ট্রাভেল ডকুমেন্ট আর ওয়ার্ক পারমিট করি, ওইগুলা কি সেপারেট ফি পে করতে হবে কিনা? আর সেকেন্ড কোয়েশ্চন, যে I-130 যে অ্যাপ্রুভ লেটার, ওইটা কি অরিজিনাল ডকুমেন্ট দিতে হবে না কপি দিলে হবে? অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য, জনাব এন মজুমদার। সো অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস অ্যাপ্লিকেশন করার সময় ফার্স্ট অফ অল আমি এনকারেজ করব, যদি আপনি 100% ক্লিয়ার না হন ইনস্ট্রাকশন পড়ে, তাহলে আপনি নিজে নিজে না করাই ভালো হবে। কারণ I-485 এ বর্তমানে নতুন অনেকগুলো কোশ্চেনের পাবলিক চার্জ রিলেটেড অনেকগুলো ইনকোয়ারি আছে, সেগুলো যথাযথভাবে উত্তর দিতে হবে। সেকেন্ডলি, কনকারেন্ট ফাইলিং যখন করবেন, সেখানে I-130, 485, 765 এবং I-131 ফেরো ডকুমেন্ট সব একসাথেই ফাইল করতে পারেন, অথবা I-130 অ্যাপ্রুভ হইলে বা I-130 ফাইল করে ফাইলিং রিসিপ্ট নিয়ে পরবর্তী সেকেন্ড প্যাকেজ যেটা ম্যানুয়ালি করতে হবে, 485 প্যাকেজ যেটা, সেটা ম্যানুয়ালি মেল করতে হবে। এবং মেল করার আগে খুঁটিনাটি মেলিং লোকেশন ভিন্ন হয় বিভিন্ন জায়গার জন্য, এবং ফিও ভিন্ন হয়। যেমন I-485 এর জন্য এখন 1440, ওয়ার্ক পারমিটের জন্য আগে কোনো ফি দিতে হইতো না, এখন দিতে হয় $260, এবং ট্রাভেল পারমিট যেটা, সেটার জন্য দিতে হবে $660। সো সেপারেট ফি দিতে হবে। এবং
ফি বর্তমানে আরো একটু আমি মনে করিয়ে দিতে চাই, ফি আপনি দিতে হবে না, আপনাকে ক্রেডিট কার্ডে অথরাইজ করতে হবে যে, অথবা ব্যাংক অথরাইজ করতে হবে, ওখান থেকে তারা ফি নিয়ে যাবে। আপনি যদি চেক পাঠান, মানি অর্ডার পাঠান, ইতিপূর্বে আমরা বলেছি, কিন্তু এই টাকাগুলো তারা নিবে না, এন্টায়ার প্যাকেজ ফেরত দিবে। বটম লাইন ইজ, আমরা করলে সত্য কথা বলতে হয়, আমাদের অনেক সময় স্টাফরা সামান্য ত্রুটির জন্য ওই প্যাকেজটা ফেরত আসে। সেক্ষেত্রে সাধারণ মানুষ যখন প্রথমবারের মতো করছে, তা আপনাকে আমি ডিসকারেজ বা অসম্মানী করতেছি না। আপনি যদি 100% ক্লিয়ার না হন, আপনি নিজে নিজে প্যাকেজটা করবেন না। অনেক সময় $2300 আপনি শুধু ফাইলিং ফি মিস হইতে পারে, এবং পিটিশন ডিলে হইতে পারে আরো 5-6 মান্থ। আমরা এরকম একটা অ্যাপ্লিকেশন প্রসেস করছি, জাস্ট শেয়ার করতেছি, সে 3 বার অ্যাগেইন এন্ড অ্যাগেইন প্রায় 18 মাস বিলম্ব করে আবার ফাইল করে আমরা পরে এটা ঠিকভাবে ফাইল করছি। মানি এক্সপেন্ড করা হয়েছে প্রায় 3 টাইমস। সো এটা ছিল আমার আপনার প্রতি অনুরোধ। সো ডু ইট ভেরি কেয়ারফুলি। ইয়েস, সেপারেট ফি লাগবে, এবং ফি অথরাইজেশন ফর্ম লাগে 1460, ওই ফর্মটা ফিল আপ করে দিতে হবে, ফি দিতে হবে না। ইউ ক্যান অথরাইজ দি ব্যাংক অর অথরাইজ ইউর ক্রেডিট কার্ড টু ডিডাক্ট দি মানি ফ্রম ইউর অ্যাকাউন্ট। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, জি, রানা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার এক আত্মীয় গত 2 তারিখে ইন্টারভিউ গেছে, ইন্টারভিউ শেষ। যে অ্যাপ্লাই করছে সে সিটিজেন, তার বউ লেগে অ্যাপ্লাই করছে ঢাকাতে ইন্টারভিউ শেষ হচ্ছে। আর যে জয়েন্ট স্পন্সর দিচ্ছে, সে একটা বাড়ির জন্য লোন অ্যাপ্লাই করছে, কিন্তু ওখানে ওই যে ইন্টারভিউ দিয়েছে তার ইন্টারভিউ কাগজের মধ্যে লেখা আছে লোন, আর একটা লেখা আছে সিটি মর্গেজ, আর আদারওয়াইজ জয়েন্ট স্পন্সর এগেইন। এটা বলতে কি বোঝায়? লোনটা তারা কিভাবে পাইলো যে যে করছে, স্পন্সর করছে, জয়েন্ট স্পন্সর? জি, তো আর ইন্টারভিউর ক্ষেত্রে অন্য কিছু বলেছে, মানে আর কিছু বলেছে বা অন্য কোনো কাগজ দিয়েছে, না শুধু এইটার ব্যাপারে জানতে চেয়েছে? না, এই যে একটা কাগজের মধ্যে এই 3টা জিনিস লিখে দিচ্ছে, যে লোনটা কিসের, আর সিটি মর্গেজ কি, আর হলো আমরা জয়েন্ট স্পন্সর। যে আমরা জয়েন্ট স্পন্সর দিচ্ছে তার কাছে জানতে হচ্ছে। আচ্ছা, মানে এই জিনিসগুলো জানতে চাচ্ছে। অনেক থ্যাংক ইউ। এটা কিন্তু অত্যন্ত জনগুরুত্বপূর্ণ কোশ্চেন উনি করেছেন, যেটা নতুন। যেমন ব্যাকগ্রাউন্ড চেক, ইনিশিয়াল ব্যাকগ্রাউন্ড চেক যেটাকে বলা হয়, যে লোকটা জয়েন্ট স্পন্সর দিয়েছিল ওই লোকটাকে একটা কতগুলো এমপ্লয়মেন্ট স্ক্রিন, যেমন আমরা যখন ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট চাকরি করতাম, একটা ব্যক্তি সম্পর্কে, যেমন রানা আহমেদ সম্পর্কে আমি যদি ইচ্ছা করি, তাদের সফটওয়্যার আছে, আমি জানতে পারবো রানা আহমেদ কোথায় কাজ করে, কত টাকা বেতন পেয়েছে, তার এমপ্লয়মেন্ট হিস্ট্রি, এগুলা আমি বাইর করতে পারবো। ইমিগ্রেশন ডিপার্টমেন্টের কাছে প্রত্যেকটা এলিয়েন যারা সিটিজেন হয়েছে, আমি সহ, আমরা কিভাবে আসছি, কত টাকা বেতন পাই, আমার কয়টা লোন আছে, কয়টা ইনকাম সোর্স আছে, কয়টা কোম্পানিতে আমার বোর্ড অফ ডাইরেক্টর আছে, দেখেন ইজিলি ফাইন্ড আউট। এটা একটুখানি এইভাবে বলি, অ্যাডভান্স বলি। আজকে যে আমরা গুগল ব্যবহার করতেছি, iPhone 16-17 ইউজ করতেছি, এগুলা ইউএস মিলিটারি ইউজ করতে 1945-এ। আমাদের গভর্নমেন্ট ব্যবহার করতে, এটা আগে গভর্নমেন্টের হাতে ছিল, তাদের বিভিন্ন টেকনোলজির জন্য। বর্তমানে এটা আস্তে আস্তে ডেভেলপমেন্টের সাথে জনগণের কাছে আসছে। তো বর্তমানে যে টেকনোলজি গভর্নমেন্ট অফিসিয়ালরা ইউজ করতেছে, সেটা মোর অ্যাডভান্স দেন আমাদের পাবলিক। সংক্ষেপে এভাবে বলি, যখন আপনাকে ইন্টারভিউ নিচ্ছে, কম্পিউটার স্ক্রিনে আপনার যিনি স্পন্সর এবং যিনি জয়েন্ট স্পন্সর, তার প্রোফাইল ওনার সামনে, ওখান থেকে উনি দেখছে যে ওনার লাইবিলিটি, যেমন আপনাকে স্পন্সর করছে, আপনার ভরণ পোষণ দিবে, চিকিৎসার বাধা দিবে, অথচ দেখা গেল ওনার প্রতি মাসে $60,000 মর্টগেজ দিতে হবে উনি, প্লাস ওনার ডে টু ডে এক্সপেন্স আছে, ওনার বাড়ি আছে, 3 ফ্যামিলি বাড়ি আছে, বাড়িতে উনি কোথায় থাকে, কয়টা ফ্যামিলি থাকে, সেটাও উনি কিন্তু ইমিগ্রেশন অফিসার দেখতেছে। এইসব দেখা গেল যে আপনার জয়েন্ট স্পন্সরের ইনকামের সাইটে খরচ বেশি, সেক্ষেত্রে আপনার জয়েন্ট স্পন্সর বোনারেবল বা ভ্যালুয়েবল বা অ্যাকসেপ্টেবল বলে মনে করতেছে না ইমিগ্রেশন ডিপার্টমেন্ট। সো দিস ইজ হোয়াট ইট ইজ হ্যাপেনিং। এই পাবলিক লাইবিলিটিও এইরকম, তারা এখন খতিয়ে দেখছে। এই ফাইল যখন আপনি অ্যাপ্রুভ হবে, তখন ব্যাক অফিস, যেমন ব্যাংকের একটাকে বলা হয় ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট,
আমরা যে টাকার পর টাকা জমা দিতেছি ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট চেক করে দেখতে, তদ্রুপ ব্যাক অফিস, ইমিগ্রেশন ব্যাক অফিস তলিয়ে দেখবে যে স্পন্সরকারী বিগত দিনে কত পাবলিক লাইবিলিটি গ্রহণ করছে, কি পরিমাণ ওয়েলফেয়ার খাইছে, জয়েন্ট স্পন্সরকে ওয়েলফেয়ার নিয়েছিল কিনা, এগুলো খতিয়ে দেখবে। দেয়ারপর এখন আপনার কোশ্চেনের ক্ষেত্রে হচ্ছে আপনার জয়েন্ট স্পন্সর ইজ নট অ্যাকসেপ্টেবল বিকজ হি হ্যাভ এ মোর লাইবিলিটি দেন হিজ অ্যাসেট। তার মানে সেক্ষেত্রে কি তাকে আবার নতুন করে জয়েন্ট স্পন্সর দিতে হবে? আনলেস হি ক্যান এক্সপ্লেইন যে হ্যাঁ আমার আরো রিসোর্স আছে, যেটা হয়তো ইমিগ্রেশন অফিসার ফাইনে যে আমার আরো রিসোর্স এভিডেন্স দেখাতে হবে যে ইয়েস স্টিল আই এম কোয়ালিফাইড টু অ্যাটেন্ড। বাট আমি বলবো এই ক্ষেত্রে এই লোকের আর না দেওয়াই ভালো হবে, বিকজ এই লোক সম্পর্কে একটা নেগেটিভ আইডিয়া হয়েছে ইমিগ্রেশন অফিসারের যে এটা ভালো স্পন্সর না। সেক্ষেত্রে একটা ভালো স্পন্সর দিবেন যেটা হয়তো যেমন ইয়াং ট্যালেন্টেড ইয়াং লোক, একজন লোক মাত্র বিয়ে করে নাই, জেপি মর্গান যে বা কোনো ব্যাংক বা কোথাও কাজ করে 6 ফিগার স্যালারি, W2 আছে, এগুলো হলো ভেরি নাইস স্পন্সর। অন্যদিকে একজনের বাড়ি আছে 3টা, মর্গেজ আছে 6টা, বিভিন্ন লোক টাকা পাইবে, একবার ব্যাংক্রাপসি ফাইল করছিল, এই ধরনের ক্ষত বিক্ষত লোক বলা হয়। এইগুলা স্পন্সরের ক্ষেত্রে তারা খুব একটা ভালো দৃষ্টিতে দেখে না ফাইন্যান্সিয়াল অ্যাসপেক্টে, অ্যাকসেপ্ট না করারই কথা। বেটার হবে নতুন একটা জয়েন্ট স্পন্সর দেওয়া। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। এবং জনাব মোহাম্মদ এন মজুমদার, যিনি যে দর্শক টেলিফোন করেছেন, যদিও নাম বলেননি, তার কিন্তু এই ক্যান্ডিডেট বা তার আত্মীয়র কথা বললেন। ইন্টারভিউ কিন্তু মাত্র 2 দিন আগে হয়েছে, তার মানে আমরা যেটা বলছিলাম যে কার্যক্রম চলছে, সেক্ষেত্রে কোনো বাধা নেই। তো 2-1টা প্রশ্ন আছে ফেসবুকে। নামটা এমন একটি নাম বলেছেন, একটি কাব্যিক বিষয়, নামটা আর বলি না, 3-4 প্রশ্নগুলো বলি। তিনি বলতে চাচ্ছেন যে আমি জানতে চাই ইউ ভিসা থেকে গ্রিন কার্ড পেতে কেমন সময় লাগে। একই ব্যক্তি প্রশ্ন করেছেন ডিগনিটি অ্যাক্ট বিল পাস হয়েছে কি? না, ডিগনিটি বিল পাস হয় নাই এবং হওয়ার সম্ভাবনা খুবই কম। এদের সময়ে এই মতে এই ব্যাপারে কোনো প্রিডিকশন করা যায় না। ইউ ভিসা হ্যাভ এ হিউজ ব্যাকলগ বিকজ লট অফ অ্যাপ্লিকেন্ট, সো এটারও প্রচুর সময় লাগবে। এটা ডিপেন্ড করে কখন ফাইল করছেন, কোন ক্যাটাগরিতে আছেন, অ্যাপ্লিকেশন আরবি আসবে কিনা। মোস্ট অফ দ্য ইউ ভিসাতে এডিশনাল কোশ্চেন থাকে এবং সার্টিফিকেশন থাকে ইউএসসিআইএস থেকে, ওইটা সার্টিফিকেশন না হওয়া পর্যন্ত ওয়ার্ক পারমিট দেয় না। সুতরাং প্রক্রিয়াটা সম্পর্কে আপনার অ্যাটর্নি যিনি ফাইল করেছেন ওনার সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বসে ওই কথাগুলো উত্তর চাওয়া ভালো হবে, কারণ এভরিবডির কেস ইজ ডিফারেন্ট। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। রোদেলা আকাশ, তিনি একটি প্রশ্ন করেছেন, F2A ক্যাটাগরি কোন ইয়ারে ডিকিউ ইন্টারভিউ চলছে? কোন ইয়ারে? আমরা যেটা তো বললাম যে F2A ফাইলিংটা কারেন্ট আছে, যেটা আমরা বললাম ফাইলিং স্ট্যাটাস যেটা আছে ফ্যামিলি স্পন্সারে, ফাইলিং যেটা ডেট সেটা একদম কারেন্ট, আর যেটা হলো ফাইনাল অ্যাকশন ডেট যেটা আছে সেটা 1 ফেব্রুয়ারি 2024। 1 ফেব্রুয়ারি 2024, তার মানে খুব কাছেই আছে। আশা করি আপনার রোদেলা আকাশ আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। এবং আপনি সেক্ষেত্রে যদি আপনি ভিসা বুলেটিন দেখেন, সেখানে গেলেও কিন্তু আপনি সবসময় আপনার স্ট্যাটাসটা দেখতে পারেন, সেখানেও আপনি চেক করতে পারেন। টেলিফোনে একজন দর্শক আছেন। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম আরিয়ান হোসেন। জি। আমি আমার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করেছি, প্রায় 1 বছর প্লাস হয়ে গেছে আর কি, ঠিক আছে। তো এখনো ইমিগ্রেশনে তারা কোনো কিছু ডাকে নাই। এখন আমার কি ওয়েট করা উচিত, আমার কি করা উচিত এখন? আপনার স্ট্যাটাসটা কি? আপনি কি সিটিজেন অর গ্রিন কার্ড? আমি সিটিজেন, ইউএস সিটিজেন। আচ্ছা আচ্ছা, 1 বছর ধরে আবেদন করেছেন, এখনো কোনো কিছু হয়নি, এখন আপনার কি করণীয়? জি। অনেক ধন্যবাদ জনাব এন মজুমদার। 1 বছর অনেক সময়, যদি সিটিজেনের জন্য আপনাদের অ্যাটলিস্ট অ্যাপ্রুভাল আসার কথা। এটা 2 কারণে হইতে পারে। অনেক সময় দেখা যায় যে অফিসারকে অ্যাসাইন করা হয়েছে এই কেসটা, সে ভ্যাকেশনে আছে বা উনি অর্থাৎ সিনিয়র লোক, কাজ করে কম,
এটা হইতে পারে। সুপ্রিয় দর্শক, নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান টিভিএন অ্যানালিসিসে। আজকের অতিথি জনাব মোহাম্মদ এন মজুমদার, মাস্টার অব লজ এবং কমিউনিটি লিডার, এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়াইসলাম। জি ভাই, আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম যে এখন সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করলে জি, কতদিন সময় লাগে আর কি রেসপন্স পাইতে? অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য জনাব মোহাম্মদ এন মজুমদার। Sure, এখন এবারের সময় লেস দেন 6 মান্থ। আমি বলবো আমাদের এই অনুষ্ঠানের প্রারম্ভেই আমরা বলেছি যে সাইড ক্যাটাগরির অ্যাপ্লিকেশন দ্রুত নিষ্পত্তি হচ্ছে, তাদের মধ্যে সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন অন্যতম। এখন দ্রুত যদি আপনি কোয়ালিফাই করেন, আপনি দ্রুত অ্যাপ্লাই করেন এবং দ্রুত আপনাকে ডাকা হবে, 6 মাসের মধ্যেই ইন্টারভিউ হয়ে যাবে। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক, দ্রুত আবেদন করুন। তো সেক্ষেত্রে আমরা একটি প্রশ্ন পেয়েছিলাম মোহাম্মদ মিয়া, তিনি বলছেন অবশ্য এই একই কথা, এটা তো আসলে হাইপোথেটিক্যালি উত্তর দেওয়ার মতো হবে। ভিসা পসার কতদিন থাকবে এটা আসলে বলা মুশকিল, তবুও যেহেতু প্রশ্নটি করেছেন জনাব মজুমদার, আপনি কি মনে করছেন? আমি বলবো, আমার রানা ভাই অলরেডি বলছি, এবার আমার হাইপোথেটিক্যাল আনসার হবে মিড টার্ম ইলেকশনের আগে, নভেম্বরের আগে, অর্থাৎ অগাস্ট সেপ্টেম্বরেই আমরা আশা করছি ভিসা ফজ উঠবে বা কন্ডিশন আরোপ করবে, আমরা জানতে পারবো। কারণ ইলেকশনকে মাথায় রেখে বর্তমান প্রশাসন, রিপাবলিকান দলীয় সদস্যরা তারাও চাইবে যে একটা স্থিতিশীলতা আসুক, গণমনে স্বস্তি আসুক, একটা জেনারেল, কারণ তারাও চাইবে না তাদের সিট হারাতে বা ইলেকশনে তারা হেরিয়ে যেতে। সেজন্য তারা অনেক দেখা গেল প্রত্যেকটা ইলেকশনের আগেই যে কোনো অ্যাডমিনিস্ট্রেশন যারা ক্ষমতা থাকে তারা অনেকটা ছাড় দিয়ে থাকে বিভিন্ন ক্ষেত্রে, এবং সেই প্রত্যাশায় আমি মনে করব ইলেকশনের আগে ফজ উঠে যাবে। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমাদের হাতে খুব একটা সময় নেই, শুধুমাত্র যেহেতু ভিসার ক্ষেত্রে বা আবেদনের ক্ষেত্রে নানান রকম ধোঁয়াশা আছে, নানান রকম গুজব আছে আমাদের মার্কেটে। যদিও আমরা সবসময় বলে থাকি যে সমস্ত গুজব বা সোশ্যাল মিডিয়া থেকে যে সমস্ত কথাবার্তা আপনারা পান, এগুলোর উপরে খুব একটা আস্থা বা নির্ভর করবেন না। সেক্ষেত্রে এই রকম অবস্থায় যদিও আমরা, হ্যাঁ এটা সত্যি যে ইমিগ্রেশনের কঠিন অবস্থা চলছে, তারপরেও আপনার কাছে একটু জানতে চাইবো যারা নতুন আবেদনকারী আছেন তাদের জন্য আপনার পরামর্শ কি হবে? যেহেতু আপনি বলেছেন যে শুধুমাত্র 75টা দেশ যেখানে পজ দেওয়া আছে, ভিসাটা শুধু স্ট্যাম্পটা শুধু দেওয়া হচ্ছে না, অন্যান্য কার্যাবলী চলছে, সেক্ষেত্রে আপনার কি পরামর্শ থাকতে পারে? এখন কি তারা আবেদন করার উপযুক্ত সময় কিনা তাদের জন্য, এবং দ্রুত করতে আবেদনকারীরা কি পদক্ষেপ নিতে পারেন? থ্যাংক ইউ রানা ভাই, আপনি অলরেডি বলেছেন যে শুধুমাত্র ভিসা ইস্যু হচ্ছে না এবং ভিসা ইস্যু হবে না সেটা বলে নাই, যে আপনি একটু অপেক্ষা করুন, আমরা সাময়িক স্থগিত রাখছি, ভিসা আপনি পাবেন। এখন আমাকে যদি বলেন যে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, আমি ওয়াচ করতেছি এখানে বুশ প্রশাসন থেকে, সিনিয়র বুশ থেকে, রিগান আমল থেকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে আমি মনে করি অনেক ড্রাস্টিক চেঞ্জ আসবে যদি ট্রাম্প প্রশাসন পরবর্তী ডেমোক্রেটিক পার্টি আসে। এরকম সম্ভাবনা আছে ইমিগ্রেশনের সংখ্যাগত বিভিন্ন কোটা অনেক বেড়ে যাবে। বর্তমানে যারা যে কোনো অ্যাপ্লিকেশনের জন্য কোয়ালিফাইড, সেটা মা বাপের জন্য হোক, ভাই বোনের জন্য হোক, পিতামাতার জন্য হোক, আত্মীয় স্বজন যার জন্য হোক, অ্যাপ্লাই নাও, অ্যাপ্লাই টুডে। কারণ হচ্ছে আজকে যেটা অ্যাপ্লাই করছেন সেটা নিষ্পত্তিত হবে 3 বছর, 5 বছর, 8 বছর, 10 বছর পরে। 8 বছর পরে কে ক্ষমতায় আসবে, কেমন প্রশাসন হবে, আমরা আজকে এখন কেউই জানি না। সুতরাং আপনি ভবিষ্যতে খারাপ হবে এটা চিন্তা কখনো করতে নাই, জীবন যাপনের জন্য অলওয়েজ চিন্তা করতে হবে। মানে সেক্ষেত্রে যারা যে ক্যাটাগরিতেই আছেন না কেন, তারা সেই ক্যাটাগরি কোয়ালিফাই করলে দ্রুত আবেদন করে ফেলুন, তারপরে যারা যে কোয়ালিফিকেশন করার জন্য উপযুক্ত, অ্যাপ্লাই as soon as possible, so that আপনার অ্যাপ্লিকেশনটা 5 লাইনে আছে, এটা নিষ্পত্তি হবেই। কারণ এখন যদি মনে করেন যে না এখন পরিস্থিতি ভালো না, পরে করব 3 বছর পরে, দেন আরো 3 বছর আপনি পিছিয়ে গেলেন। অ্যাপ্লাই নাও যারাই কোয়ালিফাই করছেন। থ্যাংক ইউ রানা ভাই। ছোট্ট আরেকটি প্রশ্ন করি, আমরা শেষ করব। সেটা হচ্ছে যে এই অবস্থার মধ্যেও যদি আমরা বলি যে যেহেতু এখন আমরা বেশ কিছু 4টা ক্যাটাগরির কথা বলেছি, দ্রুত সেগুলো কেস নিষ্পত্তি হচ্ছে এবং অন্যান্যগুলো আমরা দেখছি আস্তে হলেও আগাচ্ছে বা ইন্টারভিউ পর্যন্ত হচ্ছে। তো কোন সাধারণ ভুলগুলোর কারণে এখনও
কারো কারো ক্ষেত্রে কেস নিষ্পত্তি হতে দেরি হতে পারে কোন ভুলগুলোর কারণে যদি একটু বলে দেন তাড়াতাড়ি সেই ভুলগুলো থ্যাংক ইউ, এটা ভেরি ইম্পর্টেন্ট অলসো, কারণ অ্যাপ্লিকেশন এখন আগের সাথে দ্বিগুণ লম্বা করা হয়েছে, কোশ্চেনের বেশি চাওয়া হচ্ছে, সেক্ষেত্রে প্রত্যেকটি উত্তর দেওয়ার আগে কনসিস্টেন্সি, যেমন যেটা বলছিলাম আমাদের সবার প্রোফাইল আছে, আপনার আগের প্রোফাইলে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনে কি কি তথ্য দিয়েছেন সেই তথ্যের সাথে মিল রেখে আপনি সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন করবেন, কারণ অ্যাসাইলাম থেকেই তো আপনি গ্রিন কার্ড পেয়েছেন, সেখানে বলেছেন কোথায় নির্যাতিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, অ্যারেস্ট হয়েছেন, বাট এখানে আসে সেটা মিল রাখে করতে হবে, এবং এটা ভেরি ইম্পর্টেন্ট কোনো লয়ারে করা বা যে লয়ারে অ্যাসাইলাম করছিল সে করা, আর যদি সেও করে থাকে আপনিও বই দেখবেন যে কোনো সাংঘর্ষিক তথ্য দেওয়া হয়েছে কিনা, এবং অত্যন্ত কেয়ারফুল থাকতে হবে, লয়ারকে দোষ দিবেন বা আরেকজনকে দোষ দিবেন তার সাথে নিজে এটাকে বলবেন তো আমাকে পড়ি শোনাও কোন প্রশ্নের উত্তর কিভাবে দিয়েছ, এটা 2 দিন 3 দিন 5 দিন পরে করা ভালো, শুদ্ধ অ্যাপ্লিকেশন বা তাড়াহুড়া করে সেম ডেতে অ্যাপ্লিকেশন করে ফেলা কোনো অবস্থাতে ভালো না, ভালোভাবে যাচাই না করে কেয়ারফুলি করতে হবে, সময় নিয়ে করতে হবে, সেটা হবে আমাদের উপদেশ। অনেক ধন্যবাদ জনাব মোহাম্মদ এন মজুমদার। আমাদের হাতের সময় নেই, সময়ের দড়িতে বাধা, সময়ের সীমানা টপকানো কঠিন, তাই অনুষ্ঠানটা শেষ করতে হচ্ছে। জনাব মোহাম্মদ এন মজুমদার, আপনিও অনেক ব্যস্ত মানুষ, সব ব্যস্ততা উপেক্ষা করে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, যদিও আপনার একটু কানেকশনের সমস্যা হওয়ার কারণে হয়তো একটু আমাদের শ্রোতাদের বা দর্শকদের একটু মনোযোগিতা একটু নষ্ট হয়েছে, সে কারণে আমরা হয়তো নিশ্চয়ই ক্ষমা প্রার্থী। তো আপনার এই চমৎকার আলোচনার মধ্যে দিয়ে সত্যি আমরা ঋদ্ধ এবং প্রাণিত। আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ছোট্ট একটি সুখবর দিয়ে শুরু করেছিলাম যে ইমিগ্রেশনের কেস প্রসেসিং এখন দ্রুত হচ্ছে, কোন ক্যাটাগরিগুলো দ্রুত হচ্ছে সেটাও আমরা স্পেসিফিকলি আপনাদেরকে আমরা বলেছি যে এমপ্লয়মেন্ট বেসড, তারপরে সিটিজেনশিপ, NIW2 এই ইত্যাদি যেগুলো আছে সে বিষয়গুলো আমরা কিন্তু বলেছি, যে ম্যারেজ বেসডের কথাও বলেছি, এই বিষয়গুলো কিন্তু দ্রুত এগুচ্ছে। সুতরাং এই ক্যাটাগরিতে যারা আছেন বা যারা আবেদন করবেন তারা আবেদন তাড়াতাড়ি করে ফেলুন, এবং যারা করেছেন তাদেরকেও খুব দ্রুতই তাদের এই কেসগুলো নিষ্পত্তি হয়ে যাবে বলে আমরা আশা করছি। আশা করি আজকের অনুষ্ঠানে আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন TPN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই শুভরাত্রি। TPN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TPN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।